আসসালামু আলাইকুম। কেমন আছো আপুরা? আশা করি সবাই ভালো আছো। আমি যেহেতু বলেছিলাম যে আমি যেকোনো গল্পে তোমাদের নাম বলবো, তো আজকে আমি তোমার কিছু আপুদের নাম বলবো। মানে আমার খুব প্রিয় আপুদের নাম বলবো। তো সবার প্রথমেই আমি আমার খুবই প্রিয় একটা আপুর নাম বলছি, লুনা আহমেদ চাঁদ। এই আপুটা সত্যি বলতে আমার খুবই পছন্দের একটা মানুষ। কারণ প্রথম থেকেই এই আপুটা আমাকে খুব সুন্দর করে কমেন্ট করে। যেকোনো গল্প ছাড়ার সাথে সাথে ফার্স্ট লাইক এবং ফার্স্ট কমেন্টটাই আপুর আসে। আপুর ছবিটা কমেন্টটা দেখার সাথে সাথেই আমার মনটা কেন জানি খুশি হয়ে যায়। আমার খুবই ভালো লাগে। সত্যি চাঁদ আপু, তুমি চাঁদের মতোই সুন্দর আর ভালো থাকো সবসময়, এটাই দোয়া করি। নেক্সট যে আপুটার নাম বলছি, সুমাইয়া করিম। এই আপুটাও আমাকে খুবই সুন্দর করে কমেন্টস করে। আপু থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্টস করার জন্য। আর আরেকটা আপু আছে, সেটা হচ্ছে নাদিয়া কবির। এই আপুটাও খুবই সুন্দর করে কমেন্ট করে। তোমাদের কমেন্টগুলো দেখলে কেন যেন আমার এত ভালো লাগে, আমি বলতে পারবো না। আর এখানে আরেকটা আপু আছে, নাম মেবি শিমু। এই আপুটাও, না সরি, উনি নাম হচ্ছে সোহানা। হ্যাঁ রাইট, সোহানা। এই আপুটাও খুবই সুন্দর করে কমেন্ট করে। এই আপুটার সাথে আমার অনেক কথা হয়েছে। তো আপুটাও খুবই ভালো ভালো মনের মানুষ। দোয়া করি আপু তুমি অনেক ভালো থাকো। আমি আরেকটা আপুর নাম বলছি। আপুর আপুটার নাম হচ্ছে স্মৃতি আক্তার তাসলিমা। আপুটা আমাকে বলেছিল যে আমি হয়তো আপুর নাম বলবো না, কারণ আপু তেমন একটা কমেন্ট করে না, কিন্তু শুনে। আপু তোমাকে বলছি, সত্যি কথা বলতে, তোমরা যে শুনো আমার গল্প, আমাকে কমেন্টস না করলেও তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি তোমাদের সবাইকেই ভালোবাসি। যারা কমেন্টস করো, শুধু তোমাদের কমেন্টসগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি জানি তোমরা যারা আমার গল্প শুনো, অবশ্যই আমাকে ভালোবেসেই শুনো। এইটুকুতেই আমার জন্য অনেক কিছু। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর যাদের যাদের আমি নাম বলিনি, নেক্সট গল্পে অবশ্যই বলবো, কেউ মন খারাপ করবে না। এখন নাম বলতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, তো নেক্সট গল্পে অবশ্যই বলবো। চলো আমরা গল্পে চলে যাচ্ছি। শুরু করছি অবাধ্য পিছুরান পর্ব 2। লিখেছেন সাদিয়া শৌকত বাবলি। সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করেই কেউ একজন এসে পড়ল গাড়ির সম্মুখে। হকচকিয়ে উঠল আরুষ। দ্রুত ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় বেজার বিরক্ত হলো তুর্য। হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরে ফেলল। কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে, তবে সম্মুখ ভাগের অবস্থা অবলোকনে আর কিছু বলল না। বিরক্তি ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরও হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো। দেখলো কলেজের পোশাক একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণভাবে। আরুষ এগিয়ে গেল তার পানে। অপরাধীর ন্যায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলে তাকালো আরুষের পানে। গোলগাল চেহারা, দারুণ এক কন্যা সে। উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আরুষের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরও। মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করল। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো। ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখেছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হলো? হাতটা ছুলে গেছে। কলেজ কারটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যি কনুয়ের কাছ থেকে ছুলে গেছে মেয়েটার। লাল রক্তেরও আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষটা আরুষেরই। সে দেখেছে তার সম্মুখের গাড়িটা দাঁড় করানো, তখনই বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাপলা আছে, নয়তো যানজট ছাড়তে গাড়িটা এগোচ্ছে না কেন। কিন্তু সে তা করেনি, উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখে গাড়ির সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা। আমতা আমতা করে বলল, দুঃখিত? কিসের দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কত বড় সাহস! সামনে গাড়ি দাঁড় করানো দেখেও পিছন থেকে গাড়ির সামনে ঠেলে দিয়েছিলেন আপনি। থামলো মেয়েটা। আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্স কেড়ে নিব এক্ষুনি, বেয়াদব ড্রাইভার। আরুষ কাচুমাচু মুখ করলো। হয়তো আবারও একবার দুঃখিত বলতে চাইলো, তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর। তুর্য ল্যাপটপে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলল,
কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করো এটাকে আরুষ। তুর্যের কথায় আরও ফুঁসে উঠল মেয়েটা। গাড়ির খোলা জানালা গলিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তুর্যর পানে। দাঁতে দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সে সুযোগ আর হয়ে উঠল না। সামনের বাস থেকে ডাক পড়ল তার আগেই। বাসের জানালা থেকে অন্য আরেকটা মেয়ে হাত বাড়িয়ে বলল, এই সেমরি, গাড়ি ছেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। মেয়েটা আর কথা বাড়ালো না। তীব্র সুচালো দৃষ্টি শেষ একবার সে তাকালো তুর্য এবং আরুষের পানে, যেন দৃষ্টি দিয়ে বুঝিয়ে গেল, তোদের আমি দেখে নেব, সাহস থাকলে আমার সামনে পড়িস আবার। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে আরুষ ভরকে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিল। মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে। আরুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে পড়া কলেজ কার্ডটার দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহলবশত হাতে তুলল কলেজ কার্ডটা। কার্ডের উপরে অংশটা নষ্ট হয়ে গেছে, ছবি বা কলেজের নামটা বোঝা যাচ্ছে না তেমন, তবে মেয়েটার নাম পরিচয় এমন এখনও স্পষ্ট। আরুষ পড়ল মেয়েটার নাম পরিচয়, চমকে উঠল সাথে সাথে, হাত পায়ে কাঁপন ধরল। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? আরুষ আবারও পড়ল কার্ডে থাকা মেয়েটার নাম পরিচয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তুর্যের পানে। তার কি এখনই তুর্যকে কিছু বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি তুর্য কিছু জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে কাটবে। এলোমেলো পা ফেলে তুর্যের পানে এগিয়ে গেল আরুষ। এদিক ওদিক নজর ঘুরিয়ে ডাকলো, স্যার। তুর্য ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরুষ ঢোক গিলল, আমতা করে বলল, স্যার একটু আগের মেয়েটা। কি হয়েছে? মেয়েটা তার কলেজ কার্ড ফেলে গেছে। তুর্য বিরক্ত হলো বজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে করে হেদিয়ে মরছে। কণ্ঠে বেশ বিরক্তি নিয়েই তুর্য বলল, তো? কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম পৃথা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুফিয়া বেগম। ল্যাপটপের কিবোর্ডের হাত থেমে গেল তুর্যর। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো আরুষের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলি তুই? আবার বলতো। আরুষ আর একবার উল্টে পাল্টে দেখলো কলেজ কার্ডটা, অতঃপর আবার বলল, স্যার এই মেয়েটাই সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়সও 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপ পাশে রাখলো দ্রুত, হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো। অস্থির কণ্ঠে শুধালো, কোথায়? আমার বউ কোথায়? আরও হাত দিয়ে সম্মুখের দিকে তা একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে স্যার। তুর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক? তাড়াতাড়ি বাসটার পিছনে। আরুষ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। তুর্য উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল, ছুটে চলল বাসের পিছু পিছু। কিন্তু হায়, ভাগ্য বুঝি এবারও সহায় হলো না। কিছুটা দূর গিয়ে আবার জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেলল তুর্য। আর আরুষ হতাশ হলো তুর্য। গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে থমথম কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার, আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপর আদর ভালোবাসা। জ্বালিয়ে মারছে শুধু আমার। আরুষ চুপ রইলে উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পার আবার নিজেই মুখ খুলল তুর্য। হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খুঁজে মরছি আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলল আরুষ, মিনমিন কণ্ঠে বলল, কিন্তু স্যার আপনার বউ তো জানে না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। লেদা বউ আমার। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল তুর্য, চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথা এলিয়ে। কিঞ্চিত সময় অতিবাহিত হতে কিছু একটা ভেবে ধপ করে চোখ দুটো খুলল আবারও। সোজা হয়ে বসে বলল, আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরুষ আমতামতা শুরু করলো। এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত ছুলে গিয়েছে, তাহলে কেমন রিয়েক্ট করবে তুর্য? নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দেবে। আর যদি না বলে বা মিথ্যে বলে, তবে পরে জানতে পারলে ঘাট থেকে মাথা আলাদা করে দেবে। সেই হিসেবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। আরও সময় নিল একটু, অতঃপর তুতলিয়ে বলল,
হাতের কনুইটা একটু ছুলে গেছে আর কি, রক্ত বেরিয়েছিল। তুর্যের বুকটা ছ্যাদ করে উঠল যেন। এতদিন পর বউকে যাও একটু খোঁজ পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তে চেতে গেল তুর্য, খ্যাপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না হাম্মক? আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নিব বেয়াদব। এই, তোকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে কে বলতো? আরুষ বলল মহা ফ্যাসাদে, যেমন স্বামী তেমন তার স্ত্রী। দুজনের নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপরে। তবে এই লাইসেন্স তো তুর্যই তাকে এনে দিয়েছিল। আরুষ ঘাড় বাঁকিয়ে তাকালো তুর্যর পানে, কিছুটা ঠান্ডা কণ্ঠে বলল, লাইসেন্স তো দিয়েছেন সরকার, তবে এই লাইসেন্স করার পেছন টাকা ঢেলেছেন আপনি। আরুষের কথায় থতমত খেয়ে গেল তুর্য, আমতা আমতা করে বলল, বেটা বদমাইশ, চোখ কোথায় রেখে গাড়ি চালাস? হ্যাঁ, বাসর সারার আগেই বউকে পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারি করছিলি? মীর জাফরের বংশধর কোথাকার। রাতের পরে দিনের দেখা মিলেছে। সকালে সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই তুর্য নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। কাল এখানে আসতে আসতেই বিকাল গড়িয়েছে। তারপর আবার হোটেল ঠিক করে হোটেলে উঠেছে, তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পায়নি। তাছাড়া যেহেতু রাজশাহী এই এলাকাতেই মেয়েটার দেখা মিলেছে এবং কলেজ কার্ড পেয়েওছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো কলেজে পড়বে। তুর্য 2টা কলেজ খুঁজে ফেলেছে ইতোমধ্যে, কিন্তু বউয়ের দেখা পায়নি কোথাও। তুর্য বুঝে আসে না শহরের বুকে একটা এলাকাতে এত কলেজ কি প্রয়োজন? একটা কলেজ হলেই তো হতো। এখনো আশেপাশে 2-3টা কলেজ আছে। এই 2-3টা খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বউয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরুষ আর তুর্য একসাথেই নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝংকার তুলে বেজে উঠল তুর্যর মুঠোফোনটা। ছেলেটা পকেট ঘেটে মোবাইলটা বের করলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আরুষকে বলল, তুই গিয়ে খোঁজ নে, আমি কথা বলে আসছি। পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানে। ঘুম থেকে উঠতে উঠতে আজ দেরি হয়ে গেছে। কাল হাতের ব্যথায় রাতে ঘুমাতে পারেনি একটুও। শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছিল, ফলস্বরূপ উঠতে উঠতে দেরি হয়েছে। সকাল আর কলেজের আসতেও দেরি। পৃথা হাত উঁচিয়ে হাত ঘড়ি দেখল, ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়ে বাধা পেল। কারো শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গেল নিচে। গতকালের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুঁচকে কণ্ঠে আহ মূলক ব্যথাটুর ধ্বনি তুলল মেয়েটা। ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমল হলো। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতি মাত্রায় এক সুদর্শন যুবককে। কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারো সাথে। এদিকে তার হাতের মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাজেহাল অবস্থা, মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই যুবকের। পৃথার রাগ লাগলো। ডাগর ডাগর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের উপরে শক্তপোক্ত পুরুষালী শরীরে শুভ্র রঙা একখানা শার্ট জড়িয়েছে যুবক। গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত। পৃথা তাকালো লোকটার মুখ পানে। একটু বেশি ফর্সা মনে হচ্ছে ছেলেটাকে, কেমন ইংরেজদের মতো। ফর্সা গালে আবার গাঢ় কালো চাপদাড়ির স্থান, কিঞ্চিত মাত্রায় বড় চুলগুলো পিছনের দিকে ঠেলে রাখা। পৃথার ভ্রু কুঁচকে এলো। লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই তো গতকালকের সেই লোক, যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার। লোকটা টাকার গরমও দেখিয়েছিল বেশ। ভাগ্যিস এই লোককে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপরে ক্রাশ খেয়ে জীবনটা বরবাদ হয়ে যেত। মানুষ সুদর্শন হলেই যে তার মন সুন্দর হয়, হয় না, এই লোক তার জলজ্যান্ত প্রমাণ। নাক মুখ কুঁচকে নিচে থেকে উঠে দাঁড়ালো পৃথা। তার কানের কাছে বেজে উঠল তুর্যের বলা গতকালকের সেই কথাটা। কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করেটাকে। কথাটা মনে পড়তে ক্রোধে ফোঁস করে উঠল মেয়েটা। সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে? নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল? উল্টো তারা দুর্নীতি করে ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার। এমনই মেয়েটা বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদম ইচ্ছুক নয়। অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটাও রাখত না।
গতকাল আর আজকের রাগ নিয়ে তুর্যের পানে অগ্নি দৃষ্টিতে তাকালো পৃথা, কণ্ঠে ক্রোধ এঁটে বলল, এই বড়লোকের অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে কেন দিলেন? তুর্য ভ্রু কুচকালো মেয়েটার কথায়। মোবাইলে থাকা ব্যক্তিকে বলল, পরে কথা বলছি। কলটা কাটলো তুর্য। আশেপাশে তাকিয়ে বলল, জি আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও আপনার হাতের মতো দেহের সাথে লেগেছে আমার। তুর্যের চোখ বড় বড় হলো। নিজের দেহের পানে তাকালো সে। যথেষ্ট সুঠাম দেহের অধিকারী তুর্য, আর এই মেয়ে কিনা তাকে বলছে হাতের মতো দেহ। তুর্য দাঁতে দাঁত চাপানো কটমট করে বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিইনি, বরং তুমি তোমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছের মতো আমার উপরে উড়ে এসে পড়েছিলে। আমি আবার আমার দেহের উপরে কোনো মশা মাছি সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিয়েছি। পৃথা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই এই কি বললেন আপনি? আমি পাটকাঠির মতো? মোটেও না, আমি একদম ঠিক আছি, ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পৃথার পানে, অত্যন্ত ক্রোধের সাথেই শুধালো, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতোই, অবশ্য মনটাও ব্রিটিশগিরির ভরপুর। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালো পৃথা, ভেঙচি কেটে বলল, জানি তো, 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোলে থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশের বাচ্চা আপনি। রুদ্রে রুদ্রে যার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কোথাকার। এবার যেন ক্রোধে ফেটে পড়ল তুর্য, অগ্নিকণ্ঠে বলল, একটুখানি 5 আঙ্গুলের মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? পরিবার থেকে এইটুকু শিক্ষাও কি পাও নাই, অভদ্র মেয়ে? পৃথা চোখে চোখ রাখলো তুর্যর, দৃঢ় কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট দেখে হয় না, হয় মানুষের মন মানসিকতা আচার আচরণ দেখে। আমি অবশ্যই কোনো অহংকারী টাকার গরমওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল পৃথার কথার মধ্যে তুর্যর মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরুষের নাম দেখেই কলটা ধরল সে। পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরুষ বল। আরুষ তেমন কথা বাড়ালো না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছি স্যার। তুর্যর কলিজা শীতল হলো, একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো পর মুহূর্তেই। কল কেটে তাকালো সে পৃথার পানে, ফুরফুরে মেজাজে বলল, নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভেতরেও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম আমি, বেয়াদব মেয়ে। কথাটা বলে কলেজের ভেতরের দিকে পা বাড়ালো তুর্য। পিছন থেকে পৃথা মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আরে যান যান, অহংকারী ব্রিটিশ পুরুষ। তুর্য শুনল পৃথার কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন পড়ে রয়েছে কলেজের ভেতরে। এতদিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো। মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান আনচান করে উঠল। পৃথার আর কিছু বলল না, পিছন ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবেন না, এমনি দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যার এখন বাইরে দাঁড় করিয়েই রাখবে, বকা দিবে। তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখিয়ে কেঁদে কেটে কলেজের কল করিয়ে অসুস্থতার বাহানা দেবে। সময় গড়ালো। তুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু পৃথা দেখা নেই। দপ্তরে এসে জানালো, পৃথা আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো তুর্য, বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে আবার আর ভুল করল না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে নিল, অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যে তুর্য এসে পৌঁছালো পৃথাদের বাড়িতে। বেশ বড়সড় শৌখিন বাড়িটা। তুর্য উষ্ট্র পাকিয়ে হাসলো, আরুষের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার রাজাকার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো ওর টাকার মেরে দিয়ে এত সুন্দর বাড়িটা করেছে। আরুষ প্রতি উত্তরে কিছুই বলল না। এমনই তুর্য এই কথার পরিপ্রেক্ষিত কি বলা উচিত জানা নেই তার। তুর্য এগিয়ে গেল পৃথাদের ঘরের দরজার সম্মুখে, কলিং বেল বাজাতে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিপাটি আছে কিনা। প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, যদি সকলের নজরেই না কাটতে পারে তবে এত সুদর্শন হয়ে লাভ কি? নিজের পর্যবেক্ষণও সন্তুষ্ট হলো না ছেলেটা। আরুষের পানে তাকিয়ে প্রশ্ন করল, সব ঠিক আছে তো আরুষ? আরুষ আপাদমস্তক পর্যবেক্ষণ করলো তুর্যর, অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যে একজন যুবক এসে দরজাটা খুলল। নম্র কণ্ঠেই তুর্যকে প্রশ্ন করল,
জি, আপনারা কারা আর কাকে চাই? এটা পলাশ শিকদারের বাড়ি না? জি। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আপনারা ভিতরে আসুন। তুর্য আরশকে নিয়ে ভিতরে ঢুকলো। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বলল, বাবা, তোমার সাথে দেখা করতে কারা যেন এসেছে। পলাশ শিকদার নিজের কক্ষে ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনে কক্ষ থেকে বাইরে এলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতে বললেন, কই, কারা এসেছে? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সে এই লোকটাকে। আগের মতো তরতাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যেও টাক পড়েছে বিশাল। তবে চেহারার মিল আছে। তুর্য স্বস্তি পেল না, সে ভুল স্থানে আসেনি। এটাই তার শ্বশুর বাড়ি। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, অত্যন্ত নম্র কণ্ঠেই বলল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। পলাশ শিকদার ভ্রু কুঁচকালেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তুর্যের পানে। ছেলেটাকে বোধহয় চিনলেন না তিনি। আবার শ্বশুর বলে সম্বোধন করছে। পৃথা ছাড়া তো কোনো মেয়ে নেই তার। তাহলে এই ছেলের শ্বশুর সে কিভাবে হলো? পলাশ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তুমি কে? তুর্য বিস্মিত হলো, তার একমাত্র শ্বশুর তাকে চিনতে পারছে না। কি এক মর্মান্তিক ঘটনা! তুর্য মনের কষ্টে কাঁদতে গিয়েও কাঁদল না, নিজের মনকে সান্ত্বনা দিল। রাজাকার আমার মতো ভালো মানুষকে চিনে না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুরমশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই, তুর্য চৌধুরী। পলাশ শিকদার চমকালেন, বিস্মিত দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে। অবশ্য কণ্ঠে বললেন, তুমি তুমি তুর্য? তুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। তুর্যর উত্তর আসার সাথে সাথেই গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো পৃথার বিয়ে, তুর্যর চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধ জন্মালো বয়স্ক লোকটার। থমথমে কণ্ঠে বলল, তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো? তা না আসলেও চলতো। পৃথার সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে। তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে। যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল, তবে তা সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, পৃথা এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না। ওর বয়স তখন ছিল মাত্র 10। বিয়ে, সংসার, স্বামী কোনোটাই তার জ্ঞানে ছিল না তেমন। পরবর্তী তুমিও ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট্ট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক। তাই ওই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলেই উপস্থাপনা করেছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হিতে বিপরীত হতে পারে। ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথা। তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হয়। পলাশ শিকদার গড়গড় করে বলা কথাগুলো হঠাৎ এতদিনের পর তুর্যকে সম্মুখে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল পৌর লোকটা। পৃথার অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটা জীবনের কত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে তা মেয়েকে জানতে দিতে একদম ইচ্ছুক নন পলাশ শিকদার। সে কোনোভাবেই চান না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভাঙুক বা তাদের ভুল বুঝুক। বড় বড় আদরের মেয়ে যে তার, তাই তো এলাকা ছাড়লো। এতগুলো দিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যিটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধও জন্মাচ্ছে, আবার মেয়ের জন্য চিন্তাও হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের মুখোমুখি হয়, তবে প্রতিক্রিয়া হবে ভেবে পাচ্ছেন না পলাশ শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনই, বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানেন তার মেয়েটা উপরে উপরে ভীষণ চঞ্চল, চটপটে হলেও ভিতরে ভিতরে একদম নাজুক, বিসহ্য আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরও নাজুক হয়ে পড়বে। না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপর আর কোনো ঝড়ঝাপটা আসতে দিবেন না। এমনি তাদের ভুল, অল্প বয়সে মেয়েটাকে অনেক কিছুই পোহাতে হয়েছে। তুর্য শুনল পলাশ শিকদারের বলা কথাগুলো। বিস্ময় চোয়াল ঝুলে গেল তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সেই বউ কিনা জানেই না বিয়ের কথা।
তার রাজাকার শ্বশুরটা তার এত বড় একখানা বিয়ের পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। তুর্যর মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক তালাক দিতে আসিনি শ্বশুর মশাই, আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। তুর্যর কথা যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যেই। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু বলবে কল্পনা করেননি কেউ। পলাশ শিকদার চুপ রইলেন, বুঝতে চেষ্টা করলেন তুর্যের মুখভঙ্গি। ছেলেটা কি সত্যি বলছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পলাশ শিকদার চুপ রইল, চুপ থাকতে পারল না তার দুই ছেলে পিয়াস আর পিয়াল। এই ছেলেটা যে তুর্য, সে বাক্যকর্ণে পৌঁছাতেই তাদের মেজাজের পারদ হৈ হৈ করে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর ধৈর্যের কুলানো না। তার ছোট্ট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস, অত্যন্ত ক্রোধের সাথেই বলল, ঠাট্টা করছিস এতদিন পরে এসে? তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন আর তা নয়। তুই যেদিন আমাদের বোনকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলি সেদিনই সে সম্পর্কের ইতি ঘটেছে। তুর্য তাকালো পিয়াসের পানে, দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না, আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়েই যাব। হুঙ্কার তুলল পিয়াল। তুর্যের পানে তেড়ে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এখনই বেরিয়ে যা তুই আমাদের বাড়ি থেকে। আগে জানলে তোকে বাড়িতেই ঢুকতে দিতাম না আমি। কেউ স্বীকার করুক বা না করুক, আজ থেকে 7 বছর আগে পৃথার সাথে আমার বিয়ে হয়েছিল। সেই অনুপাতে সে এখনও আমার বউ, আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াল ক্রোধের বশে আবারও তেড়ে গেল তুর্যের পানে, তবে তুর্যকে কোনো আঘাত করার আগেই তাকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে সে তুর্যকে বললেন, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে ও বিয়ে তুমি মানো না, তাহলে আজ কি হলো? তুর্যের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নতকণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আজ। আমি সবটা মেনেই পৃথাকে নিজের স্ত্রী মর্যাদা দিতে চেয়েছি, কিন্তু আমি আমার পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চাইছি না। আর আমি আমার মেয়েকে কখনোই আর তোমার হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়ল তুর্য। ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছুই বলল না ছেলেটা। হাজার হলো এটা তার শ্বশুর মশাই, তার উপর আজ প্রথম দিন শ্বশুর বাড়ি এবং শ্বশুরের মুখোমুখি হয়েছে সে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চাইল না। এমনি বিগত দিনে কম ভুল সে করেনি। উষ্ট টেনে জোরপূর্বক হাসল তুর্য, চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবেন না শ্বশুরমশাই। আমি আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। পলাশ শিকদার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জার মতো এসব কি বলছে? ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে তিনি দেখেছিলেন তাতে জানতেন তুর্য রাগচোটা, গম্ভীর, জেদি ছেলে। এখন তো দেখা যাচ্ছে এই ছেলে নির্লজ্জ ভীষণ। ভাগ্যিস সেদিন তুর্য বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল আর বিয়ে মানবে না বলেছিল, নয়তো এই নির্লজ্জটা আজ মেয়ের জামাই হিসেবে তার গলায় বিঁধে থাকতো। অবশ্য না, বিধে বাকি রয়েছে কোথায়? এখনও যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জটা এখন তার মেয়ের জামাই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার, থমথমে কণ্ঠে বললেন, বেয়াদব। একদম ঠিক বলেছেন শ্বশুরমশাই, আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদব পরিণত হচ্ছি। আমার ভেতরে একটু আদর ফিরিয়ে আনতে হলেও আমার বউটাকে আমায় ফিরিয়ে দিন না আপনি। একটু দয়া করুন আমার প্রতি। পলাশ শিকদার হয়তো বলতে চাইলেন কিছু একটা, কিন্তু তার আগেই পিয়াস মুখ খুলল। বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনো সহ্য করছো কেন বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে। পৃথা একটা বাড়ি সম্পর্কে কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখেছ? পিয়াসের কথায় দাঁতে দাঁত চাপলো তুর্য। বিড়বিড় করে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার শ্বশুরমশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আল আল বলদও সামসও যুক্ত হয়েছে। আরশ পাশেই ছিল, তাই তুর্য বিড়বিড়িয়ে কথাগুলো বললেও সে বেশ ভালোভাবেই শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল তুর্যর পানে, ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্না, ইয়াহিয়া খান আর ভুট্টাকেও বাকি আছে স্যার। তারা চলে আসলেই শোলকলা পূর্ণ। আরশের কথা শেষ হতে না হতেই তার পানে রক্তচক্ষু নিয়ে তাকালো তুর্য, কটমট করে বলল,
চুপ থাক আহমক, এদের কথা একদমও মুখের উচ্চারণই করবি না। ঘসিটি বেগম, রাজাকার, আল বদর, আল শামসো, এদের সাথেই পারছি না, তার মধ্যে যদি আবার এই 3 বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ বুদ্ধিতে কুলাতে পারবো নাকি? আরুষ আমতামতা করলো, কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরাও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, তাহলে এই 3টার সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আহমকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে দিয়ে যান। আরুষ চুপসে গেল, আর বলল না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ, কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললেই তো আর সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। পৃথা আমার বিয়ে করাবো, ওকে ডাকুন, বউ নিয়ে চলে যাই। পৃথা ঘরেই ছিল। বসার কক্ষে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকেই আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগেই তাকে থামিয়ে দিল সুফিয়া বেগম। তাড়াহুড়ো করে বললেন, কোথায় যাচ্ছিস? ওখানে ভাইয়ারা তারপর বাবা চিৎকার চেঁচামেচি করছে কেন, তাই দেখতে যাচ্ছিলাম। সুলতানা বেগম ঢোক গিলেন, মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে, তাহলে সে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায়, ভাবতেই গলা শুকিয়ে আসছে সুফিয়া বেগমের। আমতামতা করে বলতে থাকলো, এদিকে ওদিকে দৃষ্টি ফিরে বলল, তোর বান্ধবী রিদি কল করেছিল, কি না কি জরুরি কাজ আছে, এখনই ওদের বাসায় যেতে বলেছে তোকে। পৃথা ভ্রু কুঁচকালো। তার জানা মতে রিদির এর কলেজে থাকার কথা, সে আজ কলেজে যায়নি বলে রিদিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়াও যাবে। পৃথা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা আমি তাহলে রিদিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, যা। মায়ের অনুমতি পেয়েই পৃথা সম্মুখের দিকে পা বাড়ালো। কলিজা কাঁপলো সুফিয়া বেগমের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকালো মেয়েকে, দ্রুততার সাথেই বলল, ওদিকে কোথায় যাচ্ছিস? পেছনে দরজা দিয়ে যা। পৃথার কপালে ভাঁজ পড়ল। তার মায়ের আচরণ কেমন একটা লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। তার মা কি কিছু লুকাতে চাচ্ছে? পৃথা ভ্রু কুঁচকালো, সন্দিহান কণ্ঠে শুধালো, মা, কিছু কি হয়েছে? আমার কাছ থেকে কিছু কি লুকাতে চাচ্ছ? জোরপূর্বক হাসলেন সুফিয়া বেগম। আমতা আমতা করে বললেন, না, কি হবে, তুই বরং রিদির সাথে দেখা করে আয়, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পৃথা আর কথা বাড়ালো না। তবে মায়ের আচরণ সন্দেহজনক। সে যাক, রিদিদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। পৃথা আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও, অতঃপর বললেন, পিছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে, ঝামেলার মধ্যে থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা, অতঃপর সে পিছন দরজা থেকেই বেরিয়ে গেল বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো অপেক্ষা করে বসিয়ে রইল ছেলেটা, অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আল বদর আল শামসুল শালার মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে, নতুবা এতক্ষণে কি একবারও এদিকে আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবলো কিছুক্ষণ, পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থাকি লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্য সে যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ মেয়েটা বাড়িতে আনবে না। না, এভাবে এখানে বসে থাকাতে ঠিক হবে না, অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহার কি শ্রী! একবার শুধু বউটাকে পাই, তারপর জামাইয়ের আদর করার গণ্ডায় উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যর পানে, থমথমে কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ের তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্য দৃষ্টি তীক্ষ্ণ হলো, দৃঢ় কণ্ঠে বলল, চারদিকে শুধু রাজাকার, আলবদর আল শামসু এই ভরা, তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালের যুদ্ধে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার, তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনও আমিও জিতব। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করব আমিও। এইটুকু বলে থামলো তুর্য। আবার বলল, বেহায়া যখন হয়েছি বেহায়া আরও করব।
তবুও আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করেই ছাড়বো ইনশাল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং পিয়াল তিনজনই অগ্নির দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলা ঝুলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরুষের আদেশ দিল, আরুষ চলো আমরা যাই, এখানে থেকে আর কাজ নেই আমাদের। কথাটা বলে তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পত্রসহ পলাশ শিকদার পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরও অবাক হলো। নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে তো দেরি হলো কেন হাম্মক, দেখেছিলি তো ওই রাজাকার আর তার রক্তে গড়া দুইটা লাল আলবদর আর আলসামসু আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। আর একটু হলে মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাবা। আরুষ বলল, না কিছুই। ড্যাবডেবিয়ে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যি বলছে নাকি অভিনয় করছে, কারণ তুর্যের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপর আবার অভিনয় পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতে এভাবে ড্যাবডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপালে কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মীর জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো। অতঃপর ভাবক ভঙ্গিতেই বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতেই বলল, কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধহয়। ব্যাটার শুধু হাঁস মুরগির উপর নজর, দেখেছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকেও ধাওয়া দিচ্ছে। আরুষ শুনল তুর্যের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কই আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালারা এতক্ষণ তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতেও এসেছিল। কই তখন তো ঠিক তেজি সুরে তাদের সাথে কথা বলেছেন, বেহায়ার মতো বসে রয়েছেন। এখন নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনামও করছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজেই ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখে থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাড় ধরে রাস্তার কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে বলছে, যা মীর জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপ্টা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীরই আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্তু বিকাল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতোমধ্যে। আকাশে এক কোন জোরে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। তুর্য এই কর্ষণে এসেও দাঁড়িয়ে রয়েছে পৃথাদের বাড়ির সম্মুখে। বিকালের দিকে হুট করেই কল এলো, আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে, ব্যবসার জরুরি কাজ পড়েছে। দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পিছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসায় পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সে গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটা বার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটা, তাকে দেখবে যে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে সেই বহুদিনের আগে থেকে। পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে তার মা হঠাৎ তাকে রিদিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রিদি কলেজে গিয়েছে, তাহলে সে করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যা বলেছি? হবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে, আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো যদি রিদি কল নাই করে তাহলে কে করলো কল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না। আমতা আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো রীতি ভেবেছিলাম। পৃথা নিজে মনে দুপুরে ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। তুর্যকে দেখে বিন্দুমাত্র চিনতে অসুবিধে হলো না মেয়েটার। এই তো সেই ব্রিটিশ লোকটা।
পৃথার ভ্রু কুচকে এলো। এই লোকটা এখানে কি করছে? দুর্যোগের সম্মুখে দেখে মেজাজ বিগড়ালো পৃথার। একে একে মনে মনে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করেই আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরো চোখে পড়তেই মাথায় খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত হয়ে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরোগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা টুকরা। অতঃপর ছাদের কিনারায় এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যর ফর্সা কপালটায়। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুতই ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুর্যের কপাল বরাবর। বাহ! ইটের টুকরোটা খুব সুন্দরভাবে লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য। দ্রুত নিজের ডান হাত তুলে কপালে চেপে ধরল। কণ্ঠে তুলল, আহ! মূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে তাকে কেউ না দেখতে পারে। তুর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো। না, কোথাও তো কাউকে দেখা যাচ্ছে না। তাহলে ইটের টুকরোটা কোত্থেকে এসলো? কে মারলো? নিশ্চয়ই তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো আর কেউ নেই তার শত্রু। তুর্য দীর্ঘশ্বাস ফেলল। কপাল থেকে হাত নামিয়ে ধরল চোখের সম্মুখে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপালে টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমিটা কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে। চারিদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যর ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্র রঙা বিছানার দখল করে উদম শরীর উপরে হয়ে শুয়ে আছে সে। কোমর অবধি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান। জানালা থেকে আসা মৃদু আলোয় উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যের ঘুমের মধ্যে কক্ষের দরজার টোকা পড়ল। বাহির থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, স্যার, স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে ফেলল ছেলেটা। আরুষ আবার ডাকলো, স্যার, 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে। তুর্যের কর্ণে আঘাত হলো, হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকে তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম থেকে উঠতেই 9টা বাজিয়ে দিল। সব এই মেয়েটার দোষ। কাল রাতে বউয়ের চিন্তায় তো ঘুমাতে দেরি হয়েছে। না, মেয়েটা ধরা দিচ্ছে তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মেলল তুর্য। 2 হাতে ভর করে বিছানায় উঠে বসলো। মুহূর্তে ফর্সা শরীর থেকে খসে পড়ল পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রস্তুত বক্ষের পেটানো ফর্সা শরীর। কালো বড় বড় লোমে আবৃত সেই বক্ষস্থল, নাভির নিচে পরনে প্যান্টটা স্থান পাওয়া পেটে 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথা চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে চলে আসছি এক্ষুনি। আরুষ আর দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট 10-এর মধ্যেই ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরুষকে এদিকে কাজে রেখে সকালের নাস্তা না করেই চটজলদি বেরিয়ে পড়ল পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউয়ের দেখাটা আজ সে পায়। এমনি কয়েকটা দিন ঢাকার কাটাবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়ে এই যে কয়েকটা দিনের জন্য সে ঢাকায় যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে তা কি তার মুরগির বাচ্চার মতো বউটা জানে? একদমই না। মেয়েটা তো এইটুকু জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথা আর রিদি আজ একসাথে কলেজে আসছিল। শুভ্র রঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরঙা নরম দেহখানা, মাথায় আবার শুভ্র রঙা হিজাব বাঁধা। পৃথাদের কলেজ ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব ইচ্ছে হয় কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে, আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগেই কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা অনুভূতি দিচ্ছেন?
মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এই কথা প্রকাশ করতে পারে না মেয়েটা, এত সাহস তার নেই। তাছাড়া এই সময় এইসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে পৃথার হঠাৎ চোখ পড়ল তুর্যর পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জ্বলজ্বল করছে। পৃথার স্মরণ এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধ বোধ জন্মালো, মায়া হলো তুর্যর জন্য। তবে পৃথার চিন্তার মধ্যেই হৈ হৈ করে উঠল হৃদি। তুর্যের দিকে আঙ্গুল তাক করে বলল, এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথার ভ্রু কুঁচকালো। এই লোকটাকে তো সে সেদিন দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চিনেও না। তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবল। হঠাৎ তার মনে ভয়ে সঞ্চয় হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছি বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খুঁজছিল না তো? এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষের তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা ছাড়া আর তো কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এর জন্যই বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখেও দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যর জন্য পৃথার হৃদয়ের জন্মানো মায়া ফুস করে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের পারদটা তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ির চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ, আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বলল। তার বেলায় কিছু না, সে কি না কি একটু বলেছে, তার জন্য একদম বাড়ির বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দিবে ভাবতেও পারেনি পৃথা। না, এখন অবধি বাবা পর্যন্ত বিষয়টি যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগে এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আর আস্ত রাখবেন না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের মুখোমুখি, কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটু বিষয় নিয়ে এতদূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কোঁচকাল পৃথার কথায়, গাড়ির সাথে হেলান দিয়ে থমথম কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা, যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যর কুঞ্চিত ভ্রু জোড়া আরও কুঞ্চিত হলো। চোখ ছোট করে সে প্রশ্ন করলো, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব তো। পৃথা কপাল কুঁচকালো, শুরু দৃষ্টি তুর্যর পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছে পোষণ করছেন না? তুর্য নিজেই দুই হাত বকুলদালা করল, নির্বিকার ভঙ্গিতেই বলল, না, আমার অত অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দিব। তুর্যের প্রথম বলা না কথাটার পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের কথাগুলো কানে পৌঁছতেই তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক, কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো পাজি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য চেতে গেল মুহূর্তে, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেব বেয়াদব মেয়ে, মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেব। পৃথা ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দিব আপনাকে। আর তা অবশ্যই আপনি ওই ইংরেজদের বড়লোকি জেলে হবে না, হবে আমাদের বাঙালিদের গরিব জেল। তুর্য হতবম্বল হলো। এইটুকু 5 আঙ্গুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করারও দুঃসাহস দেখাতো না। তুর্য হিসিয়ে উঠল, পৃথার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করলো, দাঁতের দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামলো তুর্য, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাহিরে আসতে দেওয়া যাবে না, তাহলে ঝামেলা হয়ে যাবে। খুব সহজ তার স্বরূপ প্রকাশ পেয়ে চলবে না। তবে এখানে তার কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাই করে পৃথার দৃষ্টি সীমানায় বাহিরে চলে গেল। পৃথাও ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন।
যত সব ইংরেজের বংশধর। কথাটা বলতে বলতেই মেয়েটা ঢুকে গেল কলেজের ভিতর। একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। সূর্যের উজ্জ্বল রশ্মি গরমে দিশেহারা প্রকৃতি। গাছের পাতাগুলো কেমন নিতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র দাহকের মাথা নিয়ে রাজশাহী টু ঢাকা মহাসড়কের সাই সাই করে চলছে তুর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরুষ রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেচর শ্রেণীয় প্রাণী এবং কীটপতঙ্গের সমাগম। তুর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখপানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙ্গাচোরা একটি বাড়ি। আরুষকে সাথে নিয়ে বাড়ির ভেতরের দিকে ঢুকলো তুর্য। দুইজনই এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতসেঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রেখেছে। তুর্য ভ্রুকুচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। তুর্য সময় ব্যয় করলো না। পুরনো কাঠের দরজাটা ক্যাচ ক্যাচ ধ্বনি তুলে ভেতরে ঢুকলো। খোলা দরজার থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থা এক বয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকেও অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলেছে। তুর্য তেতে উঠল, গলা চড়িয়েই বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন হাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকার কেনা চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসিয়েছিস বেয়াদব? আরুষ হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেললো নিচে। তুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে একটানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কষ্টিপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগনবিদারী চিৎকারের ধ্বনি। তুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা জাল টাকা, ড্রাগ, ইয়াবা সহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারায় 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিলি। কথাটা বলেই ভ্রু কুঁচকালো তুর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমারও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত আরুষ? বউটা না আমার নিকট ধরা দিচ্ছে আর না জ্বালানো কমাচ্ছে। আরুষ কাচুমাচু মুখ করলো, আমতা আমতা করে বলল, বউকে মারলে আপনি বউ পাবেন কোথা থেকে স্যার? তুর্যর কপালে ভাঁজ পড়ল, ভাবুক ভঙ্গিতেই বলল, তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবার তাকালো সম্মুখে অবহেলা পড়ে থাকার শাহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়া সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলি, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুর কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্থক দৃষ্টিতে তাকালো তুর্যর পানে, কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? তুর্য বাঁকা হাসলো। আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরুষ শেখ। আরুষ শেখ নামটা কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ার্থক দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অস্ফুষ্ট কণ্ঠে বলল, আরুষ শেখ। তুর্য উঠে দাঁড়ালো, আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁতছ্যাঁত করছে আরুষ। আমি বরং গাড়িতে গিয়ে বসে একটু কল্পনায় বউর সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটার সেবা যত্ন কর। কথাটা বলি তুর্য ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবার তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণে কাচুমাচু খোলস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তে আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারা রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল, বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেবি। নরকে তোমাকে স্বাগতম বেব। ঘণ্টাখানেক কেটে গেল। আরুষ বেরিয়ে এলো রংচং উঠে যাওয়া স্যাঁতস্যাঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে একশ অংশ অবস্থা ছেলেটার। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ঘাড়মন্ত শ্যামবর্ণ মুখশ্রীতে। শার্টের উপরের দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। তুর্য গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরুষের মধ্যে
আবারও কাচমুচো ভাব ফুটে উঠল। দুনিয়ার কোনো মানবকে আরুষ ভয় পায় না, পেল এই দুর্য নামক প্রাণীর ভয়ে সে সর্বদা আড়ষ্ট। আরুষ বেশ ভালোভাবে জানে দুর্যোর ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র। আরুষ আশেপাশে চোখ ঘুরালো, একবার ভাবলো দুর্যোগকে ডাকবে না, তবে পরক্ষণের মতোই পরিবর্তন করলো। এখানে আর সময় নষ্ট করাটা ঠিক হবে না, অতি দ্রুত তাদের ঢাকার ঢাকায় যেতে হবে, সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করলো আরুষ, ধীর কণ্ঠে বলল, স্যার। তুর্য নেড়েচেড়ে উঠল, বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুলল সাথে সাথে। আরুষের পানে তাকিয়ে বলল, দিলি তো আমার শখের বাসরটা মাঝপথে আটকে? কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তোর সহ্য হলো না? কাকের মতো কাকা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মীর জাফরের বংশধর বলি? আরুষ আমতা আমতা করে বলল, বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকেই ডাকতে এসেছিলাম। আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। দুর্জয় সুলো দৃষ্টিতে তাকালো আরুষের পানে, আদেশের সুরেই বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল, বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে বেশ সাহসের সঞ্চার ঘটালো। অতঃপর বলল, স্যার, আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়ই খাবেন? নাক মুখ কুঁচকালো তুর্য, অত্যন্ত গম্ভীর কণ্ঠেই বলল, এই মীর জাফরের বংশধর, একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবি না। আমি মোটেও নুন দিয়ে বড়ই খাই না, আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়ই কিনি, আর কোনোভাবে 2-4টা টক পড়ে বড়ই পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না। আরও হতাশ হলো, এই লোকের সাথে কথা বলায় বেকার। এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে গিয়ে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ঢের ভালো। চারিদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? দুর্যের 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ, বুক ধড়ফড় করে সারাক্ষণ। চিন্তা চিন্তায় অস্থির হয়ে উঠেছে সে ক্রমশই। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে, তার উপর তার বউটা তাদের বিয়ের কথাও জানে না। যদি কোনোভাবে তার না দেখা বউ কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদ করার লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতো বউটাকে। তুর্যর বুক কাঁপছে, অস্থির হয়ে উঠেছে সে। তাই তো ঢাকা যাওয়ার 4 দিনের মাথায় আবার রাজশাহী ফিরল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়াল ছিল না। খেয়াল থাকলে ব্যবসায় গোল্লাও গেল তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না। তপ্ত নিঃশ্বাস ছাড়ল তুর্য, আরুষকে সাথে নিয়ে পৃথাদের কলেজে ঢুকলো। বসন্ত উৎসবে রঙে রেঙেছে পুরো কলেজের চত্বর। প্রায় সকল মেয়েরাই শরীরে বাসন্তী রঙা শাড়ি পেঁচিয়ে নানান বাহারে সাজিয়েছে নিজেদের। সংস্কৃতি অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজও সাজানো হয়েছে কলেজের মাঠে। আর এই উৎসবের তাগিদে বাহিরের মানুষদেরও আজ ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগে মোটেও হাতছাড়া করেননি তুর্য, যদিও সে এমনিও চাইলে যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে। তবুও সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে, গলার কাছটায় আবার কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা বানিয়েছে দারুণ, হাতে হাত ঘড়ি আর মাথায় চুলগুলো পিছনে ঠেলা। আরুষের সাজটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবি কলার ঠিক করলো, আরুষকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলই হবে না স্যার, একদম গলায় ঝুলে পড়বে। আপনাকে আজ যা লাগছে না। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, উষ্ঠ বাঁকিয়ে বলল, তুই আবার আমার দিকে নজর দিস না আরুষ, আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নই। তাছাড়া আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল, সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি গেয়ে নাকি যে তুর্যর পানে নজর দেবে? ছি, কী সব আজে বাজে কথা। আরুষ মনে মনে তুর্যের এই জঘন্য ভাষ্যের তীব্র নিন্দা জানালো, বাট প্রকাশ করলো না, চুপই রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্যর চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালেও
একবার অতঃপর পেছনে ঘুরে অন্যদিকে যেতে উদ্যত হলো। হঠাৎ করেই হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পেছনে ঘুরে তাকালো তুর্য। অমনি যেন থমকে গেল। এই তো সেদিনের সেই ঝগড়াটে মেয়েটা। সে মেয়েটা হঠাৎ করে এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামবর্ণ শরীরের বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে সে ঝগড়টি নারী। চুলগুলো খোলা, চোখে মোটা কালো কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃদস্পন্দন বেড়ে গেল। দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার, কিন্তু পরক্ষণে সে মনকে ধাতস্থ করলো। নিজের হৃদয়ের অমন পাপে কার্যের তীব্র নিন্দা জানালো। মস্তিষ্ক দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে। বউ থাকাতে অন্য নারীর পানে তাকানো পাপ, মহাপাপ। তুর্য ঢোক গিলল নিজের হৃদয়কে পাপ কার্যে থেকে বিরত রাখতে, আবারও উদ্যত হলো অন্যদিকে চলে যেতে। তখনই পিছন থেকে চেঁচানো শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আমার শাড়ি, শাড়ি! তুর্য থমকে দাঁড়ালো, ভ্রু কুঁচকে তাকালো সে পিছনের দিকে। ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাত ঘড়ির সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে। তুর্য কিছু বলার আগেই পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্যর হাতঘড়ি থেকে, কিন্তু পারল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করতেই ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুঁচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল দিয়ে, কিন্তু সে ব্যর্থ। আর এদিকে বিরক্ত বেড়েও চরম পর্যায়ে যেন। শেষে আর কোনো ইতি উতি না করে এক টানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলিয়ে ক্ষান্ত হলো ছেলেটা। অতঃপর বলল, ব্যাস হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা দুই হাতে ধরলো চোখের সামনে। কান্না পেয়ে গেল মুহূর্তে। নতুন শাড়ি তার মাত্র আজই পড়েছে, তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেলল। তেতে উঠল পৃথা, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন? তুর্য নির্বিকার ভঙ্গিতেই জবাব দিল, এভাবে নির্লজ্জর মতো মতো অন্যের ঘড়ির আটকালে তো ছিঁড়বই। সব দোষ আমার শাড়ির, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই। আমার শাড়ি যদি নির্লজ্জ হয় তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেই না, আমার ঘড়ি আমার মতোই সভ্য। উষ্ট্র বাঁকালো পৃথা তাচ্ছিল্যের সুরেই বলল, আপনি সভ্য, তবে অসভ্য কে? তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করেই বলল, তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো, বেয়াদব মেয়ে? পৃথা কিছু বলতে চাইল, তবে তার আগেই তাদের কথাবার্তার মধ্যে ফোড়ং কাটালো আরুষ। তুর্যকে ডেকে বলল, স্যার। তুর্য গর্জে উঠল। আরুষকে ধমকে বলল, চুপ আরুষ, একদম আমাকে থামাতে আসবি না। আজ এই বেয়াদব মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তুর্য কথায় তেলে বেগুনে জ্বলে উঠল পৃথা চড়া গলায় বলল, কি বললেন আপনি? আমি বেয়াদব? আমি তো ইংরেজদের বংশধর। পাজি বদমাশ পুরুষ মানুষ আপনি। অভদ্র মেয়ে, মুখ সামলে কথা বলো। বলবো না। কি করবেন আপনি? তুর্য রেগে গেল আরও। নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে পৃথার শাড়ির আঁচল ধরে আরও কিছুটা অংশ ছিঁড়ে দিল। পৃথা হা হয়ে গেল। ক্রোধে রিরি করে উঠল তার শরীরখানা। অগ্নি দৃষ্টি তাকালো তুর্যের পানে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সে দৃষ্টিতে। পৃথা হুট করেই পা উঁচু করে দাঁড়ালো তুর্যের সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে হাত বাড়িয়ে দুই হাত দিয়ে খামচে ধরল তুর্যের পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত করে টেনে ছিঁড়ে দিল মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, শোধবাদ। তুর্য ফুঁসে উঠল আরও। নিজের গলার দিকে তাকিয়ে ক্রোধ চরম পর্যায়ে তার। বুকের কাছটা ছিঁড়ে ফর্সা বক্ষ ভাগ উন্মুক্ত হয়ে উঠেছে জনসমক্ষে। তুর্যের মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উপড়ে উঠল। রক্তলাল হলো চক্ষুদ্বয়। কপালের নমনীয় রসগুলো ফুলে ফেঁপে উঠেছে ইতোমধ্যেই। স্থান কাল পাত্র কোনো দিন বা দিন না ভেবে সে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে। পৃথার শব্দ হলো, অজান্তে মেয়েটার হাত চলে গেল গালে। ছলছল করে উঠল চোখ দুটো। বাবা মা ভাই হাজার বকলেও কেউ কখনো মারেনি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে ছোটখাটো একটা জটলা পেকে গেছে ইতোমধ্যেই। আরুষ এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল দুইজনের ঝগড়া। পৃথা দৌড়ে চলে যেতেই মুখ খুলল সে। তুর্যের পানে তাকিয়ে বলল, স্যার। তুর্য মহাবিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, কি হয়েছে?
জিহ্বা দ্বারা নিজের দুই উষ্ঠ ভেজালো আড়স আমতা আমতা করিয়ে বলল, স্যার এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আড়সের পানে, অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এই দজ্জাল মহিলা আমার বউ? আড়স উপর নিচ মাথা ঝাঁকালো, মুখে বলল, জি স্যার, এটাই আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ পৃথা ইসলাম। তুর্য হতভম্ব হলো, কিঞ্চিত সময় নিয়ে হুট করেই বুকে হাত দিল, বুকটা চেপে বলল, আরুষ, পানি আন। বউ দেখে কেমন কলিজা শুকিয়ে যাচ্ছে আমার, যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে। আরুষ ভয় পেল, তুর্যের অ্যাটাক এর থেকে আতঙ্কে আর কি হতে পারে। ছেলেটা সময় ব্যয় করলো না একটু, দৌড়ে গেল গাড়ির নিকট, গাড়ি থেকে এক বোতল পানি এনে তুর্যকে দিল। ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা, তাড়াহুড়ো করে বলল, স্যার পানি, তাড়াতাড়ি খেয়ে নিন। তুর্য পানির বোতল হাতে নিল, এখনও যেন তার বিশ্বাস হচ্ছে না এইটাই তার বউ। সেই প্রথম দিন থেকে যে মেয়ের সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে, এখন সে কিনা জানতে পেরেছে এই শত্রুই তার মুরগির বাচ্চার মতো বউ। আচ্ছা, সে কানে ভুল শুনছে না তো? আর একটু নিশ্চিত হতে তুর্য আবার শুধালো, ভাই তুই নিশ্চিত এই দজ্জাল মহিলাই আমার বউ? জি স্যার, একদম 100% নিশ্চিত। তুর্যের গলা শুকিয়ে এলো, নিজের হাতে ধরে থাকা বোতলটা ছিপি খুলল, ঢক ঢক করিয়ে গিলল বোতলের অর্ধেকটা পানি। হুট করে কিছু একটা স্মরণে আসতেই পানি পান করা থামিয়ে দিল সে। বোতলটা পাশেই অদূরে ছুঁড়ে ফেলল, অতঃপর আরসের পানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না যে ওইটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর দায়ভার কে নিবে শুনি? আরুষ ঢোক গিল, আমতা আমতা করে বলল, স্যার আমি তো বলতে চাইছিলাম, কিন্তু আপনি থামিয়ে দিলেন। জোর করে বলতি, এমনি সময় তো খুব ফটর করতে পারিস বেয়াদব। থামলো তুর্য, চিন্তিত সুরে বলল, নিশ্চয়ই বইটা আমার ব্যথা পেয়েছে ভীষণ। আরুষ জিহ্বা দ্বারা উষ্ঠ ভেজালো, বুকে সাহস নিয়ে বলল, স্যার দজ্জাল মহিলার ব্যথা পায় না। সাথে সাথে তেতে উঠল তুর্য, ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ বেয়াদব, আমার বউকে একদম দজ্জাল বলবি না, তাহলে তোকে আমি শুলে জড়াবো। আরুষ চুপসে গেল, তার তবে মনে মনে ভেঙচি কাটতে ভুলল না একটুও। উষ্ঠ বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলল, নিজে এতক্ষণ বউকে দজ্জাল দজ্জাল বলে মুখে ফেনা তুললো, এখন এসেছে বউয়ের প্রতি প্রেম দেখাতে। সময় গড়ালো, গোটা একটা রাত কেটে আবারও সকালে দেখা মিলল। তুর্য আজও সকাল সকালে ছুটে এসেছে পৃথাদের কলেজের সম্মুখে। গতকাল যে কাণ্ড ঘটিয়েছে, তারপর তার বউ ঠিক কিভাবে প্রতিক্রিয়া দিবে তাই ভেবে পাচ্ছে না ছেলেটা। তার উপর তুর্যকে যে শক্ত হাত, নিশ্চয়ই বউটা ব্যথা পেয়েছে ভীষণ। যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটা তুর্যের বউ। তাছাড়া তার আর পৃথার মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, তাতে তুর্যের দোষটা কোনো অংশে কম নয়। দুইজনই সমান দোষী। তার মধ্যে আবার তুর্য দিয়েছে থাপ্পড়। গতকাল বিকেলেও ছেলেটা ছুটে গিয়েছিল পথাদের বাড়ির সম্মুখে, কিন্তু ভাগ্য সহায় না হয় দেখা পায়নি বউর। এরপর যদি আবার বউয়ের খোঁজে বাড়ির ভিতরে ঢুকতে যেত, হয়তো হিতে বিপরীত হয়ে যেত। শ্বশুর বাড়িটা তো সব রাজাকার আল বদর আল শামস এ ভরপুর। বউটাই এই মুহূর্তে যেতে আছে, তাই আর তোজো ও বাড়িতে ঢোকার ঝুঁকি নেয়নি। আগে বউকে মানানো যাক, তাকে ভালোবাসা সিক্ত করা যাক, তারপর না হয় ওই শত্রুকে ঘিরে বাড়িতে ঢুকে 2-4টা তাণ্ডব নৃত্য নাচা যাবে। তুর্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। তুর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তার ফুটপাতে পায়চারি করা শুরু করলো। তার বউটা কেন কলেজে আসছে না এখনো? 9:30 বাজতে চলল ইতোমধ্যে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো আরুষ হঠাৎ করেই বলল, স্যার ওই আপনার বউ আসছে। তুর্য নড়েচড়ে দাঁড়ালো। বউ? তার বউ ভাবতে প্রশান্তিতে ভরে গেল ছেলেটার মন প্রাণ। কত প্রতীক্ষা, কত ছটফটানির পর সে দেখা পেয়েছে বউয়ের। এই মেয়েটাকে আগে যতবার দেখেছে কখনো এমন লাগেনি, অথচ যখন থেকে শুনেছে এই মেয়েটাই তার বউ, তখন থেকে অজানা এক প্রশান্তিময় অনুভূতি আষ্টেপৃষ্ঠে ধরেছে তুর্যকে। পৃথা রাস্তায় তুর্যকে দেখেও না দেখার ভান ধরল। ছেলেটাকে উপেক্ষা করে পা বাড়ালো গেটের দিকে। আরুষ তাড়াহুড়ো করলো, হৈ হৈ করে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে তো। তুর্যর হুঁশ ফিরল। বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠল ছেলেটা, তাড়াহুড়ো করে ডাকলো, বউ। থামলো তুর্য, অর্ধেকটা ডেকে বাকিটা গিলে ফেলল। নিজেকে সামলে নিয়ে
আবার ডাক দিল, পৃথা। পৃথা থমকে দাঁড়ালো, ভ্রুকুচকে তাকালো পিছনে ফিরে। তার নাম ধরে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে হৃদয় কুচকে এলো তার। এ লোক তাকে ডাকছে কেন? আবার কোনো ঝামেলা পাকানোর ইচ্ছে আছে এর? মনে মনে সন্দেহ জন্ম নিল পৃথার। আশেপাশে একবার নজর বুলিয়ে এসে বলল, জি, আমাকে ডাকছেন? তুর্য এগিয়ে গিয়ে দাঁড়ালো পৃথার নিকটে, মেয়েটার মুখোমুখি হয়ে বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। পৃথা কপাল টান টান করে তাকালো তুর্যের পানে, শক্ত কণ্ঠেই বলল, কি খবর? থাপ্পড় কি আরেকটা মারা বাকি আছে নাকি আপনার? তুর্য বউয়ের শক্ত কথার নিকট কিছুটা দমে গেল। এই বোধহয় প্রথমবারের মতো সে দমে গেল, নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ আছে? তুর্য আশেপাশে তাকালো, কি বলবে না বলবে ভেবে পেল না, মস্তিষ্ক হাতড়ে আমতা আমতা করে হুড় করেই বলে ফেললো, আসলে কি বলতে চাইছিলাম কি, তোমার গালটা ভীষণ নরম। পৃথার চোখ বড় বড় হয়ে গেল। কটমট করে সে বলল, অসভ্য অভদ্র পুরুষ মানুষ। তুর্য ঢোক গিলল। সে যে উত্তেজনায় ভুল করে ফেলেছে বেশ ভালো বুঝতে পারছে, তবুও নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পৃথার সম্মুখে। একটু কেশে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, অতঃপর বলল, তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা না ছিঁড়তে আমিও তোমাকে থাপ্পড় দিতাম না। তেতে গেল পৃথা। কত সুন্দর ছেলেটা সব দোষ তার ঘাড়ে দিয়ে দিল। প্রথমে তার নতুন শাড়িটা ছিঁড়েছিল বলেই না সে লোকটার পাঞ্জাবি ছিঁড়েছিল, অথচ এখন সে কি সুন্দর অবলীলায় বলে দিল, তুমি পাঞ্জাবি না ছিঁড়লে আমিও থাপ্পড় দিতাম না, বেটা ব্রিটিশ। পৃথা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। আপনি আমার শাড়ি ছিঁড়েছেন, আমিও আপনার পাঞ্জাবি ছিঁড়েছি, আর থাপ্পড়টা এটাও আমি ফেরত দিয়ে দিতাম সাথে সাথে, যদি আপনি আমার বড় না হতেন। তুর্য হতবাক হলো। কি বলল তার বউ তাকে? সে যদি বড় না হতো তাহলে তার বউ তাকে থাপ্পড় দিত? এই প্রথমবার মনে মনে নিজের বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ছেলেটা। ভাগ্যিস আজ সে বয়সে বড়, নয়তো নির্ঘাত বউয়ের হাতে মায়ের খেতে হতো। এই বড় হওয়ার ব্যাপারটা তাকে বাঁচিয়ে দিল এবারের মতো। তবে পরক্ষণেই মুখ বাঁকালো তুর্য, তাচ্ছিল্য করে বলল, সারাক্ষণ আমার মতো একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তো তোমার বড় ছোট জ্ঞানে আসে না। তাও যাক, থাপ্পড়ের সময় অন্তত তোমার বড় ছোট জ্ঞানে এসেছে। এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকট। পৃথা রেগে গেল। তুর্য যে নিজের কথা দ্বারা অতি শুকনোভাবে তাকেই অপমান করেছে বেশ বুঝালো মেয়েটা। ওদিকে ক্লাসের ঘন্টাও পড়ল বলে তাই আর অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জোরালো না পৃথা। শুধুমাত্র ক্রোধিত কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকবেন, পরবর্তীতে আপনাকে যেন আমি আমার চোখের সম্মুখে না দেখি, ব্রিটিশ পুরুষ। নিজের যতটুকু বলার প্রয়োজন ছিল বলেই কলেজের ভিতর দিকে প্রস্থান করলো মেয়েটা। তুর্যকে আর কিছু বলার সুযোগ দিল না। পৃথা চলে যেতে আরুষ এগিয়ে এসে দাঁড়ালো তুর্যর পাশে। ভাবুক ভঙ্গিতেই বলল, আপনার বউটা মনে হয় না এত সহজে মানবে স্যার। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে পৃথার চলে যাওয়ার পানে দৃষ্টি অব্যাহত রেখে বলল, আমি কি বউকে মানাতে এখানে তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেব আরুষ? ওই নাটক, সিনেমা, উপন্যাস যেমন হয় তেমনভাবে? আরুষ কোনো চিন্তাভাবনা করল না, ফট করে উত্তর দিল, শিক্ষক পিতার সমতুল্য স্যার। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, চুপ থাকো মির্জাফরের বংশধর। দিলি তো আমার মনটা ভেঙে। কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প খুদ করা দিয়ে মুরগির বাচ্চার মতো বউটাকে পটিয়ে নিব, তার হতে দিলি না, বেয়াদব। সকাল গড়িয়ে বিকালের দেখা মিলল। পৃথা ক্লাস শেষ করে পার্কের দিক গেল একটু। বাড়ি গেলে আর কেউ বাড়ি থেকে বের হতে দেবে না, অথচ মনটাও ভালো লাগছে না খুব একটা। চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালের ওই থাপ্পড়ের দৃশ্যটা ভেসে উঠছে। সে ছোটবেলা থেকে চঞ্চল প্রকৃতির, দুষ্টুমির জন্য বাবা মা কিংবা ভাইদের নিকট বকা খেয়েছে অনেক, কিন্তু কেউ কখনো মারেনি তাকে। অথচ এই পুরুষ কথা থেকে এসে দুম করে মেরে দিল, তাও কতগুলো মানুষের সামনে। কতটা লজ্জায় পড়তে হয়েছিল গতকাল পৃথাকে। তবুও তো পৃথা দমে যায়নি, কলেজে যাওয়া বন্ধ করেনি, পৃথা হাঁটতে শেখেনি। আর না কাল ওই থাপ্পড়টা তার কোনো দোষ ছিল, তাই তো সকাল সকালই কলেজে ছুটে গিয়েছিল। কিন্তু লজ্জা, মন খারাপ, তারা তো ঠিকই আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পৃথাকে। কি হলো, কেন হলো, কোনো দোষে পৃথাকে লজ্জায় পড়তে হলো সবার সম্মুখে? তুর্য নামক ছেলেটার চেহারার মানে আসতেই পৃথার ছোট্ট দেহটা যেন ক্রোধে কেঁপে ওঠে। ইচ্ছে করে 2-4টা চর থাপ্পড় মেরে ছেলেটার ফর্সা গাল লাল করে দিতে, কিন্তু বড় বলে আর চক্ষু লজ্জায় তা পারে না।
ছেলেটা ভীষণ বাজে, নির্দয় হলেও সে তো না। পার্কের বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছিল পৃথা। মেয়েটার ভাবনার মধ্যেই তার পাশে এসে বসলো কেউ একজন। পৃথা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে, দেখলো তুর্যকে। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে আর আমার পাশে কেন এসেছেন? তুর্য ততটা পাত্তা দিল না পৃথার কথায়, নির্বিকার ভঙ্গিতেই বলল, জায়গা পেয়েছি বসেছি, এখানে তোমার নাম কি লেখা আছে নাকি? পৃথার কেন জন্য কথা বাড়াতে ইচ্ছে হলো না। একসাথে এখন কথা বাড়ানো মানেই ঝগড়া, আর এই মুহূর্তে ঝগড়া করার মতো ইচ্ছা বা মানসিকতা কোনোটাই নেই মেয়েটার। তপ্ত নিঃশ্বাস ফেললো পৃথা। কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তুর্য পিছনে ডাকলো, গলা উঁচিয়ে বলল, পৃথা। পৃথা দাঁড়ালো না, বরং হাঁটতে হাঁটতে পিছন ফিরে অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মুখে কিছু না বললেও চোখ দিয়ে শাসিয়ে গেল শুকনোভাবে। তুর্য আর ডাকলো না মেয়েটাকে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথার যাওয়ার পানে। আরুষ পাশিয়ে ছিল পৃথাকে চলে যেতে দেখে সে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে। তুর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চার মতো বউটা অমন বাচ্চাওয়ালা মুরগির মতো কেমনে হলো ভাই? দেখলেই ফোঁস করে ওঠে, মনে হয় ঠোকর মেরেই শেষ করে দিবে আমাকে।